হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, ডি ব্লক এবং এ ব্লকের আগের দিনে আমরা বেসিক ইন্ট্রোডাকশনটা পড়েছি। আমরা দেখেছি যে ইলেকট্রনিক কনফিগারেশন ডি ব্লক এলিমেন্টসগুলোর ক্ষেত্রে কেমন হয় সেটা আমরা দেখেছি। তো আজকে আমরা জেনারেলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডি ব্লকের যে সমস্ত সাধারণ ধর্মাবলীগুলো রয়েছে তার মধ্যে প্রথম যেটা ধর্মাবলী অ্যাটমিক রেডিয়াস অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন এবং প্রায় বছরই এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, বেশ। তো প্রথমেই দেখো আমরা লিখেছি অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস মানে হলো এই যে ডি ব্লকের যে এলিমেন্টগুলো বা পরমাণুগুলো রয়েছে, ঠিক আছে, সেই পরমাণুর যে সমস্ত ব্যাসার্ধ বা রেডিয়াস সেটাকে আমরা বলতে পারি অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের কিভাবে পারমাণবিক ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে? হয় পর্যায় বরাবর কিংবা শ্রেণী বরাবর, এই দুটো ট্রেন্ড অনুযায়ী আমাদের অ্যাটমিক রেডিয়াস নির্ণয় করতে হবে। তো প্রথমেই দেখো, আমরা যদি ডি ব্লকের কথা ভুলে যাই, আমরা ক্লাস 11-এর যখন পর্যায় সারণী পড়েছি তখন আমরা দেখেছি যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অ্যাটমিক রেডিয়াস কি হয়, কমতে থাকে। অ্যাটমিক রেডিয়াস কমতে থাকে, আর শ্রেণী বরাবর এলে অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকে। ঠিক, এটা আমরা ক্লাস 11-এ পড়েছি। এবারে আমরা তখন একটা ব্যাখ্যা পড়েছিলাম যে কেন অ্যাটমিক রেডিয়াস পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে কমতে থাকে। যেমন আমরা যদি একটা উদাহরণের কথা তুলে ধরি, ধরো সাপোজ মনে করো আমি এখানে লিখলাম যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, অর্থাৎ যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তত অ্যাটমিক রেডিয়াস এদের কমতে থাকবে। তার কারণটা হচ্ছে, আমরা যদি বোরনের কথা ভাবি তাহলে বোরনে আছে 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রনকে আমরা এইভাবে ভাঙতে পারি 1s2, 2s2, 2p1। কার্বনটাকে আমরা কিভাবে ভাঙবো? 1s2, 2s2, 2p2, এটা হবে 1s2, 2s2, 2p3। অক্সিজেনটা হবে 1s2, 2s2, 2p4। এবারে আমাদের যে দেখার যে জায়গাটা সেটা হচ্ছে, এই যে বোরন আমি লিখেছি, এই বোরনের মাঝখানে যদি নিউক্লিয়াস থাকে তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো রোটেট করতে থাকে। তো লক্ষ্য করে দেখো, এই বোরনের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো সেল রয়েছে বা দুটো কক্ষ রয়েছে। ঠিক আছে, এই যে 1 আর 2, 1 নাম্বার কক্ষ, 2 নাম্বার কক্ষ। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, 1s2 করা আছে। দ্বিতীয় কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে, 2s2, 2p1, অর্থাৎ 3টে ইলেকট্রন থাকে। মানেটা দাঁড়ালো প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আমাদের 3টে ইলেকট্রন। এবার টোটাল 5টা ইলেকট্রন এইভাবে সজ্জিত থাকে। পাশাপাশি আমাদের এই বোরনের যে নিউক্লিয়াস সেখানে কিন্তু আমাদের আছে 5টা প্রোটন। ঠিক আছে, এই 5টা প্রোটনের চার্জ থাকবে। এই 5টা প্রোটনের যে চার্জ সেটাকে বলা হয়ে থাকে নিউক্লিয় চার্জ বা নিউক্লিয় আধান। ঠিক আছে, এবার ঘটনাটা কি হয়, এর ভেতরে যে প্রোটনগুলো রয়েছে এদের যে আধান বা এদের যে চার্জ, সেই চার্জটা হচ্ছে পজিটিভ, আর বাইরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ফলে কি হয়, ভেতরে যে সমস্ত প্রোটনগুলো রয়েছে সেই প্রোটনের সংখ্যাটাকে আমরা জেড ধরে নিই, তাহলে টোটাল আধানটা হবে প্লাস জেডি। এই প্রোটনগুলো বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোকে তীব্রভাবে আকর্ষণ করে। ফলস্বরূপ কি হয়, এদের যে অ্যাটমিক রেডিয়াস তার একটা নির্দিষ্ট মান থাকে এবং ভেতরের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনগুলো বাইরের কক্ষপথের ইলেকট্রনটাকে আকর্ষণ করে। এবারে আমরা যদি বোরনের পরে কার্বনের কথা ভাবি, তাহলে কার্বনে দেখো আছে 1s2, 2s2, 2p2, অর্থাৎ এখানে টোটাল ইলেকট্রন 6টাকে আমরা এভাবে ভাঙতে পারি 2, 4। মানেটা দাঁড়ালো, ভেতরে যদি আমরা নিউক্লিয়াসের কথা ভাবি, অর্থাৎ এখানে যদি আমাদের প্রোটনটাকে রাখি, তাহলে আমাদের বহিস্থ কক্ষপথে এখানে কিন্তু একটা ইলেকট্রন আমাদের বাড়লো। অর্থাৎ এখানে ছিল বহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন, এখানে কিন্তু এলো বহিস্থ কক্ষপথে 4টে ইলেকট্রন। ঠিক, এবারে এই 4টে ইলেকট্রন হওয়ার পাশাপাশি তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এর ভেতরে আগে ছিল 5টা প্রোটন, তাই তো, এখন হয়ে যাবে 6টা প্রোটন, অর্থাৎ কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6। এটা আমরা প্রত্যেকেই জানি, কার্বনকে লেখা হয় 6 to 12। কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা 12, নিউটন সংখ্যা 12 - 6, মানে নিউটন সংখ্যাটাও হচ্ছে 6।
তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6টা প্রোটন হওয়ার কারণে এর যেটা নিউক্লিয় চার্জ বা নিউক্লিয়ার আধান, সেই নিউক্লিয়ার আধানটা কিন্তু বেড়ে গেল। অর্থাৎ বোরনের যে নিউক্লিয়ার চার্জ ছিল, এখানে কিন্তু নিউক্লিয়ার চার্জটা বেড়ে গেল। তার কারণটা হচ্ছে এখানে 5টা প্রোটন একসাথে জোটবদ্ধ অবস্থাতে ছিল, এখানে 6টা প্রোটন কিন্তু একসাথে জোটবদ্ধ অবস্থাতে রয়েছে। ফলস্বরূপ কি হবে, এখানে 5টা প্রোটন মিলে এই ইলেকট্রনকে আকর্ষণ করছিল, এই ইলেকট্রনটাকে আকর্ষণ করছিল, এই ইলেকট্রনটাকে আকর্ষণ করছিল। অর্থাৎ বহিস্থ কক্ষপথে 3টে ইলেকট্রনকে আকর্ষণ করছিল। কিন্তু এখানে 5-এর পরিবর্তে 6টা প্রোটন মিলে এদেরকে আকর্ষণ করতে থাকবে। ফলস্বরূপ আমরা দেখতে পাবো 5টা প্রোটন যে জোরে আকর্ষণ করবে বা 5টা প্রোটনের ক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ যা হবে, আমাদের 6টা প্রোটনের ক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ এবং ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা, বহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা তার থেকে অনেক বেশি হবে। ফলে কি হবে, ধরো মাঝখানে প্রোটন আছে, বাইরে ইলেকট্রন আছে, এই প্রোটনগুলো যদি বাইরের ইলেকট্রনটাকে জোরে আকর্ষণ করে, তাহলে ইলেকট্রনটা স্বভাবতই কি হবে, একটু প্রোটনের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে বা কাছে আসার চেষ্টা করবে। ফলে কি হবে, ফলে অ্যাটমিক রেডিয়াসের মানটা কমতে থাকবে। এই ছিল আমাদের ক্লাস 11-এর এক্সপ্লেনেশন। অর্থাৎ আমরা বলতে পারবো যে বোরনের অ্যাটমিক রেডিয়াস ইজ গ্রেটার দেন কার্বন, কার্বনের অ্যাটমিক রেডিয়াস ইজ গ্রেটার দেন নাইট্রোজেন, নাইট্রোজেনের অ্যাটমিক রেডিয়াস ইজ গ্রেটার দেন অক্সিজেন। কারণ সমস্ত ক্ষেত্রেই একই কনসেপ্ট কাজ করবে। নাইট্রোজেনের ক্ষেত্রে কনফিগারেশনটা আসছে আমাদের 2,5, অর্থাৎ এখানে বহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন এবং পাশাপাশি আমাদের প্রোটন সংখ্যা হয়ে যাবে 5 আর 2 7, অর্থাৎ এখানে 6টা প্রোটন মিলে আকর্ষণ করছিল, এখানে 7টা প্রোটন আকর্ষণ করবে, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ আরও বেড়ে যাবে। এখানে টোটাল প্রোটন হয়ে যাবে 8, অর্থাৎ নাইট্রোজেনে 7টা প্রোটন আকর্ষণ করছিল, কিন্তু অক্সিজেনে 8টা প্রোটন মিলে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। ফলে অ্যাটমিক রেডিয়াস আরও কিছুটা কমবে। অর্থাৎ অ্যাটমিক রেডিয়াসের যে আমাদের ট্রেন্ড, সেটা হচ্ছে পর্যায় বরাবর কমতে থাকবে। তার ব্যাখ্যা হিসাবে আমরা এক লাইনে উত্তর লিখতে পারি যে পর্যায় বরাবর গেলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয় আধানের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সেই জন্য বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের প্রতি পরমাণু নিউক্লিয়াসে যে সমস্ত প্রোটনগুলো রয়েছে, তাদের আকর্ষণ বল ক্রমাগত বাড়তে থাকে। ফলস্বরূপ অ্যাটমিক রেডিয়াসের মান বা পারমাণবিক ব্যাসার্ধের মান ধীরে ধীরে কমতে থাকে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে শ্রেণী বরাবর যদি আমরা আসি পর্যায়ের পাশাপাশি, তাহলে আমরা দেখব অ্যাটমিক রেডিয়াস এখানে আবার ক্রমশ বাড়তে থাকবে। এর এক্সাম্পলটা খুবই সহজ। যদি আমরা কতগুলো উদাহরণ নিয়ে নিই, সিম্পলভাবে আমরা লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামকে নিলাম। আচ্ছা, এখন কিন্তু যা আলোচনা করছি সব 11-এর পোর্শন, আমরা কিন্তু এখনও 12-এর পোর্শনে ঢুকিনি। কিন্তু এই কনসেপ্টটা বোঝা দরকার 12-এর কনসেপ্টটা বোঝার জন্য। এবারে তোমরা ধরো 11টা অনেকদিন আগে পড়েছো, প্রায় 1 বছর হতে চললো। এবারে হয়তো তোমরা জিনিসগুলো ভুলে গেছো, সেই জন্য একবার রিমাইন্ড করিয়ে দিয়ে আমি 12টা স্টার্ট করছি। ফলে কি হবে না, তোমাদের তাহলে জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। তো দেখো, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম রেখেছি। তো লিথিয়ামের ক্ষেত্রে আমরা জানি 3টি ইলেকট্রন, 1s2 2s1। এখানে কি হবে, 11টা ইলেকট্রন, 1s2 2p6 3s1। এখানে কি হবে, 19টা ইলেকট্রন, 2p6 3s2 3p6 4s1। ঠিক, তাহলে দেখো এখানে টোটাল কক্ষের সংখ্যা 2টো, এখানে কক্ষ বা সেলের সংখ্যা 3টে, এখানে কক্ষ বা সেলের সংখ্যা 4টে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যত লিথিয়াম থেকে সোডিয়াম, পটাশিয়াম, এর নিচে আছে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, অর্থাৎ যত আমরা নিচে দিকে যাব তত আমাদের কি হবে, এক একটা করে নতুন সেল বাড়তে থাকছে। নতুন সেল বাড়তে থাকার ফলে কি হবে, প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আছে নিউক্লিয়াস। আচ্ছা, এর মাত্র 2টো কক্ষপথ, তাহলে এই নিউক্লিয়াসের যে প্রোটনগুলো রয়েছে, 3টে প্রোটন আছে, বহিস্থ কক্ষপথে যে একটা ইলেকট্রন রয়েছে, বহিস্থ কক্ষপথের ইলেকট্রনটাকে আকর্ষণ করছে। পরের স্টেপটাতে কি হবে, যদি আমরা সোডিয়ামের কথা ভাবি, তাহলে কিন্তু আরেকটা কক্ষপথ অ্যাড হয়ে যাচ্ছে এবং বহিস্থ কক্ষপথের ইলেকট্রন তখন আরও দূরে সরে যাচ্ছে, তাই তো? তাহলে যত নিচে দিকে আমরা যাব তত আমরা দেখতে পাবো এক একটা করে নতুন সেল আসবে, এক একটা করে নতুন কক্ষ আসবে। ফলস্বরূপ কী হবে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন রয়েছে তার থেকে বহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের ডিস্টেন্স বা দূরত্ব ক্রমাগত বাড়তে থাকবে।
ফলে কি হবে, আকর্ষণটা কমবে। আমরা সিম্পলভাবে জানি প্লাস আর মাইনাস যত কাছাকাছি থেকে যে আকর্ষণটা করবে, ডিস্টেন্স বেড়ে গেলে আকর্ষণ অবশ্যই কমে যাবে। ফলে কি হবে, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ এমনিই কম, ইলেকট্রন এমনিই দূরে চলে যাচ্ছে, এক একটা কক্ষ বাড়ছে মানে ইলেকট্রন দূরে দূরে চলে যাচ্ছে, ফলে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়তেই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখব এর মানটা ক্রমাগত বাড়বে, পর্যায় বরাবর আমরা দেখব অ্যাটমিক রেডিয়াসের মান ক্রমাগত কমবে। এই কনসেপ্ট নিয়ে আমরা এবার ডি ব্লকে প্রবেশ করব। কিন্তু ডি ব্লকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুটো ক্ষেত্রেই ব্যতিক্রম, পর্যায় বরাবরও ব্যতিক্রম, শ্রেণী বরাবরও ব্যতিক্রম। কিন্তু সেই ব্যতিক্রমের কারণগুলোকে আমরা এবার চ্যাপ্টারটাতে খুঁজে বের করার চেষ্টা করব। তো প্রথমেই আমি এদের ট্রেন্ড লিখি, কি হয় ঘটনাটা। ডি ব্লকের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে প্রথম দিকের চারটে মৌল বা এলিমেন্টের ব্যাসার্ধ ক্রমাগত কমতে থাকে। ঠিক আছে, আমরা অবশ্যই এখন যা ডিসকাস করছি সবই পর্যায় বরাবর। ঠিক, আচ্ছা, পর্যায় বরাবর বলতে আমাদের হাতের সামনে যে সমস্ত মৌলগুলো আছে, স্ক্যান্ডিয়াম অর্থাৎ 4 নম্বর পর্যায়ে, আমরা পর্যায় নাম্বার 4-এ যে সমস্ত মৌলগুলোকে পাই তাদেরকে আমরা লিখছি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। আশা করি তোমাদের সিরিজটা এতদিনে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, না থাকলে মুখস্থ করে নিও। আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই হচ্ছে আমাদের টোটাল 10টা এলিমেন্টের নাম এখানে আমরা লিখেছি। ঠিক আছে, অর্থাৎ 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী, এটা 3, 4, 5, 6, 7 করে এটা 12 নম্বর শ্রেণী। আমরা প্রত্যেকে জানি, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তো যাই হোক, এখানে দেখা যায় এখানে থাকে স্ক্যান্ডিয়াম, এখানে টাইটেনিয়াম, এখানে ভ্যানাডিয়াম, এখানটাতে থাকে ক্রোমিয়াম। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ ক্রমাগত কমে। ঠিক কথা, অবশ্যই কমা উচিত। পর্যায় বরাবর আমরা দেখেছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মান ক্রমাগত বাড়তে থাকে, তাহলে তো কমবেই, ঠিকই আছে। কিন্তু সমস্যাটা শুরু হয় তারপর থেকে, অর্থাৎ ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট এবং নিকেল, এই পরের চারটেতে দেখা যায় এদের পারমাণবিক ব্যাসার্ধে সেরকম কোনো পরিবর্তন হয় না এবং পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান থাকে। তাহলে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম এতটা অবধি কমলো, তারপর থেকে ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল এতটা অবধি আমাদের সেম রইল। তাহলে 4টে কমলো, 4টে সমান থাকলো, 4 4 8টে হয়ে গেল। তারপর থেকে আবার দেখা যায় নিকেলের পর থেকে কপারে এবং জিঙ্কে আবার ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এখানে দেখি নিকেলের থেকে কপারে অল্প বাড়বে, কপারের থেকে জিঙ্কে আবার খানিকটা বাড়বে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রেন্ড। এখানে আমরা দুরকম ব্যতিক্রম লক্ষ্য করলাম। প্রথম 4টের ক্ষেত্রে ঠিক ছিল, কোনো রকম এক্সেপশনাল কেস নেই। তারপরের 4টেতে আমরা একটা এক্সেপশনাল কেস খুঁজে পেলাম। কেন এরা সমান সমান থাকবে? সমান থাকার তো কথা নয়। আচ্ছা, তারপরের স্টেপে তো আমাদের আরও এক্সেপশনাল চলে এলো, যে বাড়ার তো কোনো প্রশ্নই নেই, কিন্তু কপার এবং জিঙ্কে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভ্যালুগুলো বাড়তে থাকছে। তো তার মেন কারণ আমাদের ডি ব্লকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা কিছু এক্সেপশন খুঁজে পাবো, দিস ইজ ফর ডি অরবিটাল, এটা খেয়াল রেখে দাও। যা কিছু এক্সেপশন আমরা খুঁজে পাবো, যা কিছু কারণ খুঁজে পাবো, বেশিরভাগ জায়গাতেই আমাদের অ্যান্সার উঠে আসবে ডি অরবিটাল। অর্থাৎ ডি অরবিটাল রেসপন্সিবল হবে সমস্ত ব্যতিক্রমী ঘটনাগুলোর জন্যে। তো আমরা এবার দেখব যে কিভাবে সেটা হচ্ছে। ঘটনাটা দেখো কি হয়, আমরা যদি স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়ামের পর্যন্ত যাই, স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম এই 4টে পর্যন্ত, তাহলে আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করি যে স্ক্যান্ডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 21টা। এই 21টাকে আমরা এইভাবে লেখা প্র্যাকটিস করি যে আর্গন, ঠিক আছে, 3d1 4s2। এটা আমরা আগেও দেখেছি যে এর কনফিগারেশন এরকম হবে, আমরা এটা জানি। তো টাইটেনিয়ামের ক্ষেত্রে কি হবে, আর্গনটা থাকবে, আর্গনটা আমি আর লিখছি না, এটা হয়ে যাবে 3d2 4s2, এটা 3d3 4s2, ঠিক। আচ্ছা, এবারে এখানটাতে কি হয়ে যাবে 3d5 4s1, এতটা অবধি আমরা জানি। এই হচ্ছে এই প্রথম 4টের কনফিগারেশন। 18, 19 আর 2 21, এটার হচ্ছে 18 আর 4 22, এটা 18 আর 5 23, এটা 18 আর 6 24। অর্থাৎ টোটাল ক্রোমিয়াম অবধি আমাদের দাঁড়িয়ে গেল, এদের কনফিগারেশন দাঁড়িয়ে গেল।
লক্ষ্য করে দেখো এখানে ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করছে, ইলেকট্রনগুলো কিন্তু আর এসে প্রবেশ করছে না, ইলেকট্রনগুলো প্রবেশ করছে ডিতে, ঠিক আছে। অর্থাৎ এই চারটাকে যদি আমরা এন ধরি তাহলে তিনটা হচ্ছে এক ঘর কম, অর্থাৎ ইলেকট্রনগুলো আমরা ইন জেনারেল বলতে পারি n-1 d অরবিটালে প্রবেশ করছে। এই n-1 কেন লিখেছি, বহিস্থ কক্ষপথ যদি 4 হয় তাহলে এটা দেখো এক ঘর কম আছে 3, তাহলে বহিস্থ কক্ষপথ যদি n ধরি তাহলে এটা এক ঘর কম অর্থাৎ n-1 d অরবিটাল। অর্থাৎ ইলেকট্রনগুলো বরাবর প্রবেশ করছে n-d অরবিটালে। তাহলে এখানে মেন ফাংশন কার, ডি অরবিটালের, যে কথাটা আমরা এতক্ষণ বলছিলাম। এবারে ঘটনাটা কি হয়, প্রথম দিকটাতে 1 থেকে 4 পর্যন্ত আমাদের কি হলো, ধরো আমাদের এখানে নিউক্লিয়াস থাকলো, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে। আচ্ছা, প্রোটনের চারিদিকে আমরা জানি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ক্রমাগত রোটেট করতে থাকে। আচ্ছা, এবারে এখানে টোটাল কক্ষপথ কটা, 4টে। দেখো আমরা এন কক্ষপথ কত, 4, বহিস্থ কক্ষপথ 4 পেয়েছি, 4s2। তার মানে 1টা 2টো 3টে, আচ্ছা আর একটা হবে 4টে, এই 4টে আমি ড্র করলাম। এবারে ঘটনাটা কি হবে, আমাদের ভেতরের কক্ষপথগুলো নিয়ে কোনো কাজ নেই, বহিস্থ কক্ষপথে আমাদের 2টো ইলেকট্রন আছে, ঠিক আছে, কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু আমাদের এই যে 3dটা রয়েছে, অর্থাৎ ঠিক বহিস্থ কক্ষপথের আগের কক্ষপথটা, এখানে একটা ইলেকট্রন ঢুকলো। খুব ভালো করে লক্ষ্য করো, এটা 1 নাম্বার কক্ষ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 4 নাম্বার আমাদের আছে 4s, 4s-এ 2টো ইলেকট্রন ফিল্ড হয়ে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তার ঠিক আগের কক্ষ অর্থাৎ 3D-তে আমাদের দেখা যাচ্ছে এখানে একটা ইলেকট্রন রয়েছে, ঠিক তো। আচ্ছা, এবারে যদি আমরা স্ক্যান্ডিয়ামের পাশে টাইটেনিয়ামটার কথা ভাবি, আমি এখানে ছবিটা আর আঁকছি না, টাইটেনিয়ামটার ক্ষেত্রে কি হবে, 4s-এ 2টো ইলেকট্রনই থাকবে, কিন্তু 3D-তে আর একটা ইলেকট্রন বেড়ে যাবে। তাহলে ফলস্বরূপ একটা জিনিস লক্ষ্য করো, আমরা যত বাঁ দিক থেকে ডান দিকে যাব, এই যে n-1d অরবিটালটা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই যে 3 নম্বর কক্ষ, এই 3 নম্বর কক্ষে যে ডি অরবিটাল বা 3d অরবিটাল, সেই 3d অরবিটালে একটা 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 করে ইলেকট্রন ধীরে 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 ঢুকতে থাকবে। এখানে একটা, পরেরটাতে 2টো থাকবে, তারপরেরটায় 3টে, তারপরেরটায় 5টা, তারপরটায় 5টা, তারপরটায় 6টা, 7টা, 8টা, 10টা, এরকম করে করে ইলেকট্রন আস্তে আস্তে ঢুকবে। ফলে একটা জিনিস ভেবে দেখো, আমরা অ্যাটমিক রেডিয়াস এতক্ষণ ধরে যা বর্ণনা দিয়েছি, ঠিক আছে, 11-এর পোর্শনটা যখন আমরা এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, তখন একটা জিনিস আমরা বলেছি যে অ্যাটমিক রেডিয়াস নির্ণয় করা হয় এই পরমাণুটার কেন্দ্রের নিউক্লিয়াসটা রয়েছে, তার মধ্যে যে সমস্ত প্রোটনগুলো রয়েছে তাদের যে চার্জ বা আধান, বা সেই প্রোটনগুলো বহিস্থ কক্ষপথ, তার আগেরগুলো নয়, বহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে যতটা জোরে আকর্ষণ করতে পারবে, তত তার পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক, এটা আমরা বলেছি। তাহলে একটা জিনিস ভেবে দেখো যে এখানে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে স্ক্যান্ডিয়ামটার কথা যদি আমরা ভাবি, তাহলে স্ক্যান্ডিয়ামে আছে টোটাল 21টা ইলেকট্রন। এই 21টা ইলেকট্রন কি করে, বহিস্থ কক্ষপথের কটা ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন আছে, এই বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, ঠিক আছে, করলো, কোনো অসুবিধা নেই। পরে যখন আমরা টাইটেনিয়ামে যাব, তখন কিন্তু এখানে প্রোটন হয়ে যাবে 21 + 1 22, তাহলে এখানে প্রোটন সংখ্যা হয়ে গেল 22, ঠিক। তাহলে 22টা প্রোটন মিলে বাইরের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে। তাহলে কি হলো, টাইটেনিয়ামের ব্যাসার্ধ একটু কমলো, দেখো আমাদের কমেছে। আমরা যাব ভ্যানাডিয়ামে, এখানে হয়ে যাবে 23টা প্রোটন, 23টা প্রোটন মিলে বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাহলে আমাদের ব্যাসার্ধ আরও কমবে। ক্রোমিয়ামে যাব, আমাদের 24টা ইলেকট্রন, 24টা ইলেকট্রন মিলে বাইরের ইলেকট্রনগুলোকে আরও আকর্ষণ করবে, তাহলে আমাদের ব্যাসার্ধ আরও কমবে। তাহলে এতটা অবধি আমরা নর্মাল নিয়মে দেখলাম যে এই প্রথম 4টের ক্ষেত্রে আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, বা আমরা এটাকে বলবো কার্যকরী নিউক্লিয় আধানের মান ক্রমাগত বাড়তে থাকবে, ফলস্বরূপ ব্যাসার্ধের মানটা ধীরে 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 কমতে থাকবে। কিন্তু ক্রোমিয়ামের পর থেকে আপ টু নিকেল বা নিকেল পর্যন্ত, এইখানটাতে যখন আমরা যাব ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট এবং নিকেলের ক্ষেত্রে, তখন কি ঘটনাটা হয় এবার আমরা দেখব। একটা জিনিস ভেবে দেখো, আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে 4s-এ ইলেকট্রন 2টো আছে ফিক্সড, কিন্তু যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব, আমাদের এই যে তার আগের কক্ষে ডি অরবিটালটা রয়েছে, সেই ডি অরবিটালে একটা একটা করে ইলেকট্রন ঢুকতে থাকবে। এবারে ঘটনাটা কি হয়,
এই যে ডি অরবিটাল, এই ডি অরবিটাল একটা পর্দার কাজ করে, ঠিক আছে। পর্দা মিনস স্ক্রিন, ঠিক আছে। তো এই পর্দাটা কি করে, বহিস্থ কক্ষপথের যে 4s দুটো ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলোর প্রতি প্রোটনের যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে কিছুটা কমানোর চেষ্টা করে, ঠিক আছে। যেমন সিম্পলভাবে দেখো একটা জিনিস, যে এখানে মনে করো প্রোটনগুলো রয়েছে, ঠিক আছে। এই প্রোটনগুলো বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে কি করছে, আকর্ষণ করছে, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। এবার আমি যদি এদের ভেতরে একটা পর্দা সৃষ্টি করি, সাপোজ মনে করো এদের ভেতরে আমি এটা পর্দা আকারে রাখলাম, ঠিক আছে। অর্থাৎ পর্দার এই পারে আছে প্রোটন, ওই পারে আছে ইলেকট্রন। তাহলে তোমরাই ভাবো জেনারেল কনসেপ্ট থেকে যে এটা যদি একটা পর্দার কাজ করে, তাহলে আগে যেরকমভাবে ডাইরেক্ট অ্যাট্রাকশনটা হচ্ছিল, মাঝে যদি আমরা গার্ডওয়াল দিয়ে দিই বা গার্ড দিয়ে দিই, তাহলে কি আর সেই আকর্ষণটা হবে? কোনো দিনও হবে না। তাহলে এখানেও তাই ঘটনা ঘটে, অর্থাৎ মাঝখানে যে ডি অরবিটালটা রয়েছে, সেই ডি অরবিটালে দেখো একটা একটা করে ইলেকট্রন ঢুকতে থাকছে। আমাদের যদি এমনটা হতো যে ডিতে না ঢুকে বাইরে একটা একটা করে ঢুকতো, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হতো না। যেমন আমরা একটু আগে এক্সপ্লেনেশনগুলো দিচ্ছিলাম, সেখানে আমাদের বাইরের কক্ষপথে একটা একটা করে ইলেকট্রন ঢুকছিল, ফলে সেখানে স্ক্রিনিংয়ের কিন্তু কোনো ব্যাপার আসছিল না। কিন্তু এখানে আমাদের কিন্তু একটা স্ক্রিনের ব্যাপার চলে আসছে বা স্ক্রিনিংয়ের ব্যাপার চলে আসছে। কীরকম ব্যাপারটা? সেটা হচ্ছে যে এই ভেতরের কক্ষপথে আমাদের একটা একটা করে ইলেকট্রন বাড়তে থাকছে। এবার কি হবে, সেই ইলেকট্রনগুলো কিন্তু বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে স্ক্রিন করে দিচ্ছে বা গার্ড করে দিচ্ছে, ঠিক বোঝা গেছে এত অবধি? ফলে এই যে নিউক্লিয়াসটার মধ্যে প্রোটনগুলো রয়েছে, এদের কিন্তু বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের ওপর আকর্ষণটা ধীরে ধীরে তখন কমতে থাকছে, বোঝা গেছে? এবারে এই যে ডি অরবিটালের কথা বললাম, এর যেটা স্ক্রিন করার ক্ষমতা বা স্ক্রিনিং এফেক্ট যেটাকে বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় স্ক্রিনিং এফেক্ট। সেই স্ক্রিনিং এফেক্টের মানটা কিন্তু তুলনামূলকভাবে কম। কার থেকে কম? এস এবং পি এর থেকে। আমরা ক্লাস 11-এ এই অর্ডারটা পড়েছি, এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। অর্থাৎ ডি এর স্ক্রিনিং করার ক্ষমতা এস এবং পি এর থেকে কম। তার কারণটা হচ্ছে এস ফেরিক্যাল, পি হচ্ছে ডাম্বেল শেপ, ডিটা হচ্ছে ডবল ডাম্বেল শেপ। অর্থাৎ ডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি ডি এর যে আকার, সে আকারটা খানিকটা পরিব্যাপ্ত টাইপের। সেই জন্য ডি অরবিটালের এটাকে আচ্ছাদন বা আবরণ করার ক্ষমতাটা তুলনামূলকভাবে কম। কিন্তু কম হলেই বা কী হবে? দেখো একটা জিনিস লক্ষ্য করে, প্রথম দিকে একটা ইলেকট্রন আছে বা একটা ইলেকট্রন আছে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ এখানে আমাদের তার মানে দাঁড়ালো যে ডি অরবিটালের এই ইলেকট্রনটা খুব ভালোভাবে স্ক্রিন করতে পারছে না। তাহলে বাইরে প্রোটনের সাথে যে নিউক্লিয়াসের প্রোটনের সাথে বাইরের যে ইলেকট্রন, তার আকর্ষণ বলটা খুব বেশি থাকছে। অর্থাৎ এখানে প্রথমটার ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এটার মান কি হবে? স্ক্রিনিং এফেক্টের থেকে এসই, ফল হচ্ছে স্ক্রিনিং এফেক্ট, এসি মানে স্ক্রিনিং এফেক্ট। এই স্ক্রিনিং এফেক্টের থেকে এফেক্টিভ নিউক্লিয়াসের চার্জের মানটা অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। ফলে কি হচ্ছে, এর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকছে। পরেরটাতে কি হচ্ছে, আরেকটা প্রোটন বাড়ছে ভেতরে, আরেকটা প্রোটন বাড়ার সাথে সাথে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা আরও বেড়ে যাচ্ছে। আচ্ছা, ফলে কি হচ্ছে, আমাদের ব্যাসার্ধটা কমছে, আমরা দেখলাম নর্মাল নিয়মে কমবে। অর্থাৎ স্ক্রিনিং এফেক্টের মানটা দ্বিতীয়টার ক্ষেত্রেও কি হচ্ছে, স্ক্রিনিং এফেক্টের মানটা কমছে, এই এফেক্টিভ নিউক্লিয়াসের চার্জটা বেশি হচ্ছে। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রেও আমরা দেখছি এফেক্টিভ নিউক্লিয়াসের চার্জের মান স্ক্রিনিং এফেক্টের মানের থেকে বেশি। কেন বেশি? তার কারণটা হচ্ছে এখানে দুটো ইলেকট্রন ঢুকেছে, ঠিক আছে, 3Dতে দুটো ইলেকট্রন হয়েছে, আগেরটাতে একটা ছিল, এখানে দুটো ইলেকট্রন হয়েছে। এরা স্ক্রিন করছে, কিন্তু এমন কিছু বেশি স্ক্রিনিং করতে পারছে না। অর্থাৎ দুটো ইলেকট্রন মিলে খুব একটা গার্ড দিতে পারছে না। মানে ব্যাখ্যাটাকে যদি আমরা আরও সহজভাবে ভাবি, ধরো এটা প্রোটন, ঠিক, এখানে অনেকগুলো প্রোটন আছে, এটা ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে প্রোটনটা আকর্ষণ করছে নিউক্লিয়ার চার্জের মাধ্যমে বা নিউক্লিয় আধানের মাধ্যমে। এবারে মাঝখানে একটা ইলেকট্রন এসেছে, 3D অরবিটালের একটা ইলেকট্রন এসেছে, সে আর কি গার্ড দেবে, একা আর কি গার্ড দেবে, এমনিতেই তো তার গার্ড দেওয়ার ক্ষমতা কম, এসপি থেকে অনেক কম, তো সে খুব একটা গার্ড দিতে পারলো না, একে খুব জোরে আকর্ষণ করতে থাকলো। তারপর দুটো ইলেকট্রন এলো, দুটো ইলেকট্রন মিলে গার্ড দিচ্ছে। দুটো ইলেকট্রন গার্ড দিলে কি হবে, এখানে আমাদের প্রোটনটাও তো একটা বেড়ে গেছে, এখানে প্রোটনটাও তো বেড়ে গেছে, টাইটেনিয়ামের ক্ষেত্রে একটা প্রোটন বেড়ে যাবে, এটা যদি 21 হয়, এটা 22, অর্থাৎ এখানে 22টা প্রোটন হয়ে যাবে। তাহলে এই বাইরের নিউক্লিয়াসের যে বাইরের যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটাকে ও আরও জোরে আকর্ষণ করবে, ঠিক, তাহলে ব্যাসার্ধটা আরও কমলো। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি হবে, ভেতরে 3টে ইলেকট্রন আসবে, একটা দুটো 3টে ইলেকট্রন আসবে, এই যে 3D3 বলেছি, তাহলে 3টে ইলেকট্রন নিলে কি হবে,
এখানে পাশাপাশি আমরা দেখতে পাবো যে এর যেটা নিউক্লিয়ার চার্জ, সেই নিউক্লিয়ার চার্জের মানটা আরও বেড়ে গেছে। তার কারণটা হচ্ছে এখানে 23টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এখানে 23টা প্রোটন মিলে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে থাকবে। ফলে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে ব্যাসার্ধটা আরও কমবে। ক্রোমিয়ামের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখব, অর্থাৎ এখানে ভেতরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়লেই বা কী হবে, 3Dতে ইলেকট্রন যেমন বাড়ছে, আমাদের এখানে প্রোটন সংখ্যা হয়ে যাচ্ছে কত, 24। ঠিক, প্রোটন সংখ্যা 24 হওয়ার সাথে সাথে এফেক্টিভ নিউক্লিয়াসের চার্জটা কী হচ্ছে, আরও বাড়ছে। তাহলে এই প্রথম চারটের ক্ষেত্রে সিম্পলভাবে আমরা মনে রাখবো এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ স্ক্রিনিং এফেক্টের থেকে বেশি, তাই নর্মাল নিয়মে আমাদের এই ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কমবে। কিন্তু প্রবলেম শুরু হচ্ছে তারপর থেকে দেখা যায় যে আমরা যদি এখানে আয়রনের কথা ভাবি বা ম্যাঙ্গানিজের কথা ভাবি বা কোবাল্টের কথা ভাবি, তাহলে আমরা দেখব যে এখানে ভেতরের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোর সংখ্যা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাড়ছে। এখানে 5টা, এখানে 6টা, এখানে 7টা, এখানে 8টা। অর্থাৎ প্রোটন যেমন বাড়ছে, অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ যেমন বাড়ছে, ঠিক তেমনিভাবে আলটিমেটলি কি দেখা যায় এখানে, যে এর ভেতরে যে সমস্ত প্রোটনগুলো রয়েছে, এই প্রোটনগুলোর যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে, বা কার্যকরী নিউক্লিয় আধান, প্রোটনটা বাড়ার ফলে যেটা বাড়ছে, আর এই বহিস্থ কক্ষপথের আগের কক্ষপথে একটা ডি ইলেকট্রন ঢোকার ফলে যে তার স্ক্রিনিং এফেক্টটা বাড়ার যে ক্ষমতা, দুটো দেখা যায় আলটিমেটলি সমান সমান হয়ে যায়। ফলে কি হয়, ফলে ব্যাসার্ধটা যেমন ছিল তেমনই থাকে। সাপোজ মনে করে ব্যাসার্ধ 110 পিকোমিটার, ঠিক আছে। এবার ঘটনাটা কি হলো, এখানে একটা প্রোটন বাড়লো আয়রনে, একটা আয়রন, ম্যাঙ্গানিজ থেকে আয়রনে গেলাম, 3D6 হলো, ঠিক আছে। তাহলে এখানে 26টা প্রোটন হলো, আর 3D6 হওয়ার ফলে এই n-1 d অরবিটালে একটা ইলেকট্রন বাড়লো। ইলেকট্রন বাড়ার ফলে আমাদের স্ক্রিনিং এফেক্ট বাড়বে, ওটা গার্ড করবে, আকর্ষণটাকে কমানোর চেষ্টা করবে। আর প্রোটন বাড়ার ফলে নিউক্লিয়ার চার্জটা বাড়বে, অর্থাৎ ইলেকট্রনটাকে জোরে আকর্ষণ করার ক্ষমতাটা বাড়বে। ফলে কি হবে, এখানে কি হবে না, স্ক্রিনিং এফেক্ট আর নিউক্লিয়ার চার্জ দুটোই হচ্ছে সমান, বা দুটোরই ক্ষমতা হচ্ছে এখানে সমান। ফলে কি হবে, দুটোই ইকুয়াল হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ আগে যা ছিল তাই থাকবে। এই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এটা গেল আমাদের নিকেল অবধি। নিকেলের পর থেকে কপার এবং জিঙ্কে যখন আমরা যাব, তখন আবার দেখতে পাবো ব্যাসার্ধটা আস্তে আস্তে বাড়তে থাকছে। অর্থাৎ এখানে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জের মানটা থেকে স্ক্রিনিং এফেক্ট অনেক বেশি হয়ে যায়। ঠিক কেন হয়, তার কারণটা হচ্ছে আমরা যদি শেষের দিকটাতে যাই কপার এবং জিঙ্ক, তখন আমরা দেখব যে এখানে 10টা করে ইলেকট্রন থাকছে। তাহলে ভেবে দেখো, এই যে n-1 d অরবিটাল, এই ডি অরবিটালে যদি 10খানা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনগুলো অনেক কাছাকাছি চলে আসবে, মানে এই ডি অরবিটালের ইলেকট্রনগুলো, এবং এদের মধ্যে একটা রিপালশন কাজ করবে, এবং পাশাপাশি 10 জনা মিলে গার্ডটাও ভালো দেবে, স্ক্রিনিংটাও ভালো করবে। ফলে এই নিউক্লিয়াসের থেকে, নিউক্লিয়াসের যে বাইরের কক্ষপথের ইলেকট্রনের ওপর, অর্থাৎ 4s ইলেকট্রন দুটোর ওপর যে আকর্ষণ বল ছিল, সেই আকর্ষণ বলটা কি হবে, অনেকটাই কমে যাবে। ঠিক, অর্থাৎ এখানে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জের থেকে বা যে আকর্ষণ বল, তার থেকে এই স্ক্রিনিং এফেক্টের মানটা অনেক বেশি হবে। ঠিক আছে, স্ক্রিনিং এফেক্টের মানে হচ্ছে আবরণী ক্ষমতা বা আচ্ছাদনী ক্ষমতা। তাহলে এই যে আবরণ করার ক্ষমতা বা আচ্ছাদিত করার ক্ষমতা, এই ক্ষমতাটা কি হবে, এখানে অনেকটা বেশি হয়ে যাবে, বা এটা ডোমিনেটিং হয়ে যাবে। ফলে কি হবে, ব্যাসার্ধটা আবার ক্রমাগত বাড়তে থাকবে। এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। তাহলে খুব সিম্পলভাবে যদি তোমরা সামারাইজ করো, প্রথম চারটের ক্ষেত্রে আমরা দেখব এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ বা কার্যকরী আধান স্ক্রিনিং এফেক্টের থেকে বেশি। কেন স্ক্রিনিং এফেক্টের থেকে বেশি, কারণ ডি অরবিটালের স্ক্রিনিং এফেক্ট এমনিই কম এস বা পি এর তুলনাতে, ফলে এমনিই সেটা ভালো স্ক্রিন করতে পারে না, বা আচ্ছাদিত করে রাখতে পারে না, বা আবরণ করে রাখতে পারে না। কাকে, এই ভেতরের নিউক্লিয়াসের প্রোটনগুলোকে। ঠিক আছে, কোথা থেকে, বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো থেকে। ফলস্বরূপ কি হবে, আমাদের যত স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়ামের দিকে যাব, আমাদের এফেক্টিভ নিউক্লিয়াসের চার্জটা ক্রমাগত বাড়বে, নর্মাল নিয়মে আমাদের ব্যাসার্ধ কমবে। কিন্তু তার পরের চারটেতে যদি দেখি, তখন আমরা দেখব যে ইলেকট্রনগুলো যেহেতু আস্তে আস্তে ভেতরের কক্ষপথে বাড়তে থাকছে, ফলে স্ক্রিনিং এফেক্টটা ধীরে ধীরে বাড়বে, এবং আলটিমেটলি সেটা এফেক্টিভ নিউক্লিয়াস চার্জের সাথে সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ এটা যতটা আকর্ষণটা বাড়ানোর চেষ্টা করবে, এ ততটাই কমানোর চেষ্টা করবে। ঠিক আছে, ফলে কি হবে, ব্যাসার্ধটা একই থাকবে। লাস্ট দুটোর ক্ষেত্রে আমরা দেখব যে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ যতটা না বাড়ছে, তার থেকে স্ক্রিনিং এফেক্ট অনেক বেশি বাড়ছে। কারণ এখানে অনেকগুলো ইলেকট্রন হয়ে গেছে, 9টা 10টা করে ইলেকট্রন। সেই ইলেকট্রনগুলো কি করবে, এখানে নিজেদের মধ্যে রিপালশন স্টার্ট করবে, বিকর্ষণ স্টার্ট করবে, স্ক্রিনিংটা ভালো করবে। অর্থাৎ এই নিউক্লিয়
নিউক্লিয়াসের যে প্রোটন, সেই নিউক্লিয়াসের প্রোটনের বাইরের কক্ষপথের ইলেকট্রনের ওপর যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে কি করবে, কমিয়ে দেবে। অর্থাৎ এখানে স্কিনিং এফেক্টের মানটা বেশি হবে, ফলস্বরূপ কি হবে, এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ কমে যাবে এবং ব্যাসার্ধটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই হচ্ছে কনসেপ্ট। আমরা শুধুমাত্র 4 নম্বর পর্যায় দিয়ে বোঝালাম। আমরা যদি 5-এ যাই, আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখব। আমরা যদি 6 নম্বর পর্যায়ের ক্ষেত্রে ব্যাখ্যা করতে যাই, আমরা সেই একই ঘটনার পুনরাবৃত্তি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করব। তাহলে ইন জেনারেল আমরা 4 নম্বরটা দিয়ে বোঝালাম। ব্যাখ্যাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসে, আশা করি করতে পারবে। এবার আমরা যাব শ্রেণী বরাবর, অর্থাৎ যদি আমরা পর্যায় বাদ দিয়ে এবার শ্রেণী বরাবর নিচে দিকে নামতে থাকি, তাহলে ঘটনাটা কি ঘটবে। তাহলে শ্রেণী বরাবরের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা খুব সহজ। আমাদের সামনে যদি আমরা এই উদাহরণগুলোকে তুলে ধরি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। স্ক্যান্ডিয়ামের নিচে আছে আমাদের ইট্রিয়াম, ইট্রিয়ামের নিচে আছে আমাদের ল্যান্থানয়েডস মৌল, এর নিচে আছে আমাদের অ্যাক্টিনয়েডস মৌল, এখানে জার্কোনিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে হফনিয়াম, এটা নিওবিয়াম, আর এটা হচ্ছে ট্যান্টেলাম। ঠিক, আচ্ছা, এটা 3 নম্বর শ্রেণী, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 4 নম্বর পর্যায়ে, এটা 5 নম্বর পর্যায়ে, এটা 6 নম্বর পর্যায়ে, এটা 7 নম্বর পর্যায়ে। এবার পর্যায় বরাবর ট্রেন্ড আমরা দেখে ফেলেছি। এবার আমরা দেখব শ্রেণী বরাবর, অর্থাৎ নিচের দিকে নামলে কি ঘটনাটা ঘটবে। এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমরা দেখো শ্রেণী বরাবর নামলে যে বাড়বে অ্যাটমিক রেডিয়াসগুলো, তার ব্যাখ্যাটা আমরা একটু আগে দিয়েছি। যে ক্লাস 11এও আমরা দেখেছি যে এক একটা করে সেল বাড়বে, এক একটা করে সেল বাড়লে নিউক্লিয়াসের প্রোটনের থেকে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন, তার ডিস্টেন্স অনেকটা করে বাড়তে থাকবে, ফলস্বরূপ কী হবে, অ্যাটমিক রেডিয়াস বাড়বে। তাহলে এখানেও তাই হওয়া উচিত। কিন্তু আমরা যদি ডেটাগুলো দেখি, ডেটাগুলো দেখব একটু অন্য টাইপের। অর্থাৎ স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমাদের যে অ্যাটমিক রেডিয়াস, সেটা হচ্ছে 144 পিকোমিটার, এটা 132, এটা হচ্ছে 122। তাহলে দেখো ধীরে ধীরে কমেছে পর্যায় বরাবর, কোনো অসুবিধা নেই। আমরা যদি নিচে দিকে যাই, তাহলে আমরা দেখব এটা 180, এটা 187। ঠিক আছে, আমরা অ্যাক্টিনয়েডসটা মনে করে এখান থেকে বাদই দেখে দিলাম, এগুলোর মধ্যে আমরা তুলনা করছি। এবার আমাদের যে টাইটেনিয়ামটা 132 লিখেছি, তার নিচে জার্কোনিয়ামটা দেখা যায় 160, এটা হফনিয়ামটা হচ্ছে 159। এখানেও ঠিক তাই, এটা 160, এটা 146। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে নিচে দিকে যখন আমরা যাচ্ছি, তখন এখান থেকে এখানে দেখো অনেকটা বেড়েছে, কোনো প্রবলেম নেই, বাড়াটাই স্বাভাবিক। এখান থেকে এখানে বেড়েছে, খুব সুন্দর। 122 থেকে 160 হয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, এটাই তো হওয়া উচিত, কারণ এক একটা করে সেল বাড়ছে, বাড়তে তো হবেই। কিন্তু সমস্যাটা শুরু হচ্ছে অন্য জায়গায়। কীরকম সমস্যা দেখো, এখানে 180 থেকে 187 বেড়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কি হয়েছে, জার্কোনিয়াম আর হাফনিয়ামের ক্ষেত্রে কি ঘটেছে, ব্যাসার্ধগুলো একই হয়ে গেছে, এটা 160, এটা 159। আচ্ছা, নিওবিয়াম এবং ট্যান্টেলামের ক্ষেত্রে কি হয়েছে, একই ঘটনার পুনরাবৃত্তি, 160, এটা হচ্ছে 146। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আর ব্যাসার্ধটা বাড়ছে না। কেন বাড়ছে না, সেটা এবার আমাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে বা বুঝতে হবে। দেখো একটা জিনিস লক্ষ্য করে, আগের দিন যখন আমরা ল্যান্থানয়েড যৌগগুলো পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়ার অর্থ আর কিছুই নয়, এখানে এই এলএন মানে হচ্ছে ল্যান্থানাম, এই ল্যান্থানামের পরে আরও 14টা মৌল আছে, যাদেরকে বলা হয়ে থাকে ল্যান্থানয়েডস। ঠিক, এটা আমরা জানি তো, বেশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যান্থানামের পরে আরও 14টা মৌল আছে, যে 14টা মৌল পর্যায় সারণীতে স্থান দেওয়া সম্ভব হয়নি। তাহলে এর ভেতরে ইন বিটুইন 14টা মৌল আছে। তাহলে সেই 14টা মৌলের ক্ষেত্রে আমরা আবার দেখেছি যে 4F-এ একটা একটা করে ইলেকট্রন ঢুকতে থাকে, অর্থাৎ 4F0 থেকে 4F1। ল্যান্থানামটার ক্ষেত্রে 4F-এ কোনো ইলেকট্রন থাকে না, সেই জন্য এটা ডি ব্লকের অন্তর্ভুক্ত। এটার ক্ষেত্রে আমরা দেখেছি 4F0 হয়, কিন্তু তার পরেরগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি 4F1, 4F2 এরকম করে করে ইলেকট্রন ঢুকতে থাকে। 4F1, পরেরটাতে 4F2, 4F3 করে করে 4F14 অবধি ঢুকতে পারে। তাহলে একটা জিনিস ভেবে দেখো যে ল্যান্থানামের পরে তারপরে আরও তো 14টা মৌল রয়েছে। ল্যান্থানামের পরে সিরিয়াম রয়েছে, সিরিয়াম থেকে একদম শেষ অবধি হচ্ছে লুটেসিয়াম। তাহলে ল্যান্থানামের পরে এখানে কিন্তু আরও 14টা মৌল রয়েছে, এবং এই 14টা মৌল কিন্তু পাশাপাশি অবস্থিত, অর্থাৎ এরা কিন্তু পর্যায় বরাবর আমরা এদেরকে ভাবতে পারি। তার কারণটা হচ্ছে এখানে নতুন কোনো সেল উৎপন্ন হচ্ছে না, সব ইলেকট্রনগুলো 4F-এ একটা 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 করে ঢুকছে। তাহলে হিসাব মতো আমাদের
থিওরি অনুযায়ী যখন আমরা ল্যান্থানাম থেকে আস্তে আস্তে লুটেসিয়ামের দিকে যাব, তখন যে ঘটনাটা ঘটবে সেটা কি ঘটবে, সেটা হচ্ছে এখানে কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার কারণ একই কক্ষপথের মধ্যে আমাদের প্রোটন সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বাড়তে থাকবে, ফলে এখানে ব্যাসার্ধগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে ঘটনাটা কি হচ্ছে, দেখো ল্যান্থানামের ব্যাসার্ধটা আমরা দেখতে পাচ্ছি 187, কিন্তু সিরিয়াম থেকে লুটেসিয়ামের ব্যাসার্ধটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো হয় কি, এটা তো 187 আমরা দেখলাম, 187 পিকোমিটার, এখান থেকে আস্তে আস্তে কমবে, এটা 185 হলো, এটা 180 হলো, এটা 178 হলো, এরকম করতে করতে ঠিক লুটেসিয়ামের পর যখন আমাদের আবার এই হাফনিয়াম এসে অবস্থিত হয়, দেখা যায় হাফনিয়ামটা হয়ে গেল 159। ঠিক, তার মানে এই যে এতটা কমে যাচ্ছে, ঠিক আছে, এতটা কমে গিয়ে পর এই যে 187 থেকে এটা 159 হয়ে গেল, অর্থাৎ এই দুটো সমান সমান হয়ে গেল। তার মেন কারণ হচ্ছে এই যে ল্যান্থানামের পরে মাঝখানে এতগুলো মৌল রয়েছে, সেই মৌলগুলোর জন্য আমাদের ব্যাসার্ধটা ধীরে 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 কমতে থাকে, এবং আলটিমেটলি দেখা যায় যে এই 5ডিতে যা ব্যাসার্ধ, 6ডিতে এদের ব্যাসার্ধ সব সমান সমান হয়, কিছু ক্ষেত্রে কমও হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এদের 5 আর 6-এর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা সমান হয়। তাহলে আমাদের এখানে একটাই উত্তর, এক লাইনের উত্তর, যে কেন এই ঘটনাটা ঘটে। আমরা লিখব যে তার কারণটা হচ্ছে যখন 5ডি থেকে 6ডিতে যাব, মানে 5 নম্বর কক্ষপথ থেকে 6 নম্বর কক্ষপথে যাব, তখন আমাদের ক্ষেত্রে ল্যান্থানয়েডস মৌলগুলো প্রবেশ করবে, এবং সেই ল্যান্থানয়েডস মৌলগুলো আবার আস্তে আস্তে তাদের ব্যাসার্ধ কমতে থাকবে। তাহলে সেই কমাটাকে আমরা বলবো সংকোচন, অর্থাৎ আমরা এটাকে প্রকাশ করব খুব ইজিলি একটা টার্ম, ল্যান্থানয়েড সংকোচন। অর্থাৎ ল্যান্থানয়েড সংকোচনের জন্য আমাদের এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, বানানটা একটু ঠিক করে লিখি, লয় জ ফেলা আকার, ঠিক আছে, ল্যান্থানয়েড সংকোচন। তাহলে আমাদের এক লাইনের উত্তর বেরিয়ে গেল। আমরা এতক্ষণ ধরে যেটা বুঝলাম যে কেন একই হয়, কেন এই দুটো একই হয়, তার কারণটা হচ্ছে যে ল্যান্থানয়েড সংকোচনের জন্য। তোমাদের এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে জার্কোনিয়াম এবং হাফনিয়ামের ব্যাসার্ধ কেন সমান হওয়া উচিত ছিল, তো হাফনিয়ামের অনেক বেশি, কিন্তু কেন সমান হয়, তার কারণটা হচ্ছে ল্যান্থানয়েড সংকোচনের জন্য। তোমরা ভালোভাবে আরও অ্যান্সারটা দিতে পারো যে এই যে জার্কোনিয়াম রয়েছে, এটা 5 নম্বর পর্যায়ে অবস্থিত, হাফনিয়াম 6 নম্বরে, এবং আমরা জানি 6 নম্বর পর্যায়ে রয়েছে ল্যান্থানয়েডস মৌলগুলো রয়েছে, এবং আমরা ল্যান্থানয়েডস মৌলগুলোর সংকোচনের জন্য বা তাদের ব্যাসার্ধ হ্রাসের জন্য আলটিমেটলি দেখা যায় যে জার্কোনিয়াম এবং হাফনিয়ামের ব্যাসার্ধ সমান সমান। আশা করি বুঝতে পারলে কোনো প্রবলেম হওয়ার কিন্তু কোনো কারণ নেই। ঠিক তেমনিভাবে যদি বলা হয় নিওবিয়াম এবং ট্যান্টেলাম, এনবি এবং টিএ, এদের ব্যাসার্ধ কেন সমান হয়, একই উত্তর, ল্যান্থানয়েড সংকোচন। তার কারণটা হচ্ছে মাঝখানে আমাদের ল্যান্থানয়েডস মৌলগুলো ঢুকেছে। ল্যান্থানয়েডস মৌল হচ্ছে ল্যান্থানাম পরবর্তী মৌলগুলোকে বলা হয় ল্যান্থানয়েডস মৌল, সেগুলো হচ্ছে সিরিয়াম থেকে আপ টু লুটেসিয়াম। তো এই যে 14টা মৌল রয়েছে, এই 14টা মৌলতে দেখা যায় যে 4-এর কক্ষে ইলেকট্রনগুলো আস্তে আস্তে ঢুকতে থাকে, এবং ঢোকার ফলে কি হয়, সেখানে আমাদের দেখা যায় যে ব্যাসার্ধটা ধীরে 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 কমতে থাকে। অর্থাৎ এই ব্যাসার্ধটা এখান থেকে কমতে 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 এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যায় যে এই দুটো ভ্যালু আমাদের সমান সমান চলে আসে। ঠিক ঠিক তেমনিভাবে আমাদের এখান থেকে পুরো যে সিরিজটা রয়েছে, অর্থাৎ আমরা যদি পরেরটার ক্ষেত্রে ভাবি, তাহলে পরেরটার ক্ষেত্রে এখানে দেখবো আমরা ক্রোমিয়াম, ক্রোমিয়ামের নিচে আছে মলেবডিনাম, মলেবডিনামের নিচে আছে টাংস্টেন। তো সেখানেও আমরা দেখব যে মলেবডিনামের থেকে টাংস্টেনের ব্যাসার্ধ কিছুটা কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা ইন জেনারেলভাবে ব্যাখ্যা করব যে 5 নম্বর এবং 6 নম্বরে অ্যাটমিক রেডিয়াসে সেরকম কোনো পরিবর্তন দেখা যায় না। তার একমাত্র কারণ হচ্ছে ল্যান্থানয়েড সংকোচন। কারণ এখানে যদি ল্যান্থানয়েড মৌলগুলো না থেকে সিম্পল একটা কোনো মৌল থাকতো, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। ঠিক আছে, আর আমাদের চোখের সামনে এটা আইওয়াস করার জন্য এটাকে একটা মৌল বলে তো দেখানো হয়েছে, কিন্তু থার্ড ব্র্যাকেটটা দেওয়া মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটা মৌল নেই, এখানে 14টা মৌল আছে। এবার নেক্সট আমরা যেটা আলোচনা করব অ্যাটমিক রেডিয়াসের পর, সেটা হচ্ছে আয়নিক রেডিয়াস। এটা খুব সহজ একটা পোর্শন। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়, তখন তাদের ব্যাসার্ধগুলো কীরকমভাবে পরিবর্তিত হয়, এটা শর্টে বলে দিচ্ছি। এটা তোমরা ক্লাস 11-এ খুব ভালোভাবেই পড়েছো। আয়নিক রেডিয়াস, আয়ন দু রকমের হতে পারে, একটা হতে পারে ক্যাটায়ন, একটা হতে পারে অ্যানায়ন। তো আমরা যদি সিম্পলভাবে Na+-এর কথা ভাবি, Na+ হচ্ছে ক্যাটায়ন, কথা থেকে তৈরি হয়েছে, সোডিয়াম থেকে। আবার একটা অ্যানায়নের কথা ভাবতে পারি, Cl-, কথা থেকে তৈরি হয়েছে, Cl থেকে। তো এই যে Na+ ক্যাটায়ন, এর ব্যাসার্ধ দেখা যায়
নিউট্রাল পরমাণুটা বা সোডিয়াম থেকে কম। আবার অ্যানায়ন Cl মাইনাস এর ব্যাসার্ধ দেখা যায় যে তার যেটা আসল মৌল ক্লোরিন তার থেকে বেশি। কেন ঘটনাটা ঘটে? খুব সহজ ব্যাখ্যা। দেখো সোডিয়ামের ক্ষেত্রে আছে টোটাল ইলেকট্রন হচ্ছে 11টা, তাহলে 11টা ইলেকট্রন। এখানেও Na প্লাসও কিন্তু ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 10। কেন 10টা ইলেকট্রন? কারণ একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে। আচ্ছা, প্রোটন কিন্তু এখানেও 11টা, এখানেও 11টা, কারণ নিউক্লিয়াস থেকে প্রোটনটা তো আর বেরোতে পারে না। বহিস্থ কক্ষপথ থেকে আমাদের ইলেকট্রন বেরিয়ে চলে যেতে পারে, কিন্তু প্রোটন কিন্তু বেরোতে পারে না। ফলে কি হচ্ছে, এখানে প্রথমটার ক্ষেত্রে আমরা যদি ভাবি, এখানে 11টা প্রোটন আছে আর আমাদের ইলেকট্রন হচ্ছে 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ এটা হচ্ছে 2 8 1, অর্থাৎ হচ্ছে 3টে কক্ষে ইলেকট্রনগুলো রয়েছে। প্রথমটায় 2টো, তারপরেরটায় 8টা, বাইরেরটাতে 1টা। তাহলে এই প্রোটনগুলো বহিস্থ কক্ষপথের নিউক্লিয়াসটাকে, বহিস্থ কক্ষপথের ইলেকট্রনটাকে আকর্ষণ করছে। তো এই যে আকর্ষণ বল, যদি আমরা Na প্লাসের কথা ভাবি, তাহলে দেখো পুরোপুরিভাবে একটা সেলই বাদ চলে যাচ্ছে। অর্থাৎ এখানে ইলেকট্রন হয়ে গেছে 10টা, অর্থাৎ প্রথমে থাকবে 2টো, বাইরেরটায় থাকবে 8টা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটনের আকর্ষণ বল, বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলটা Na প্লাসের ক্ষেত্রে অনেক বেশি বাড়ছে। আর ইলেকট্রন যদি কমতে থাকে তাহলে তো আকর্ষণ বল বাড়বেই, কারণ প্রোটনটা ফিক্সড, প্রোটনটা বেশি আছে, তাহলে আকর্ষণ বলটা এমনিই বাড়বে। তাহলে আমাদের দেখা যাবে যে ব্যাসার্ধের মানটা কি হচ্ছে, কম হচ্ছে। আর এখানে কি হবে, পুরোপুরিভাবে উল্টো ঘটনা। অর্থাৎ এটার ক্ষেত্রে হচ্ছে 2 8 7, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে 17টা, প্রোটনও 17টা, কিন্তু এখানে ইলেকট্রন হয়ে গেছে 18টা Cl মাইনাসে, প্রোটন হয়ে গেছে 17টা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটন ইলেকট্রন সমান সমান ছিল, কিন্তু এখানে ইলেকট্রন বেড়ে গেছে। তাহলে ইলেকট্রন যদি বেড়ে যায়, তাহলে প্রোটনের বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের উপর যে আকর্ষণ, সে আকর্ষণ কি হবে, কিছুটা পরিমাণ কমে যাবে। ফলে কি হবে, ব্যাসার্ধটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা যদি দুটো এক্সাম্পল দিই ডি ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাচ্ছি Fe2 প্লাসের আয়নিক রেডিয়াস আর Fe3 প্লাসের আয়নিক রেডিয়াস। খুব স্বাভাবিকভাবেই আমরা বলতে পারবো Fe2 প্লাসের আয়নিক রেডিয়াসটা Fe3 প্লাসের থেকে বেশি হবে। তার কারণ আমরা যদি অত কিছু নাও বুঝি, আমরা এটা বুঝতে পারছি যে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হয়েছে, তার মানেটা হচ্ছে যে এখানে আরেকটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, তবেই Fe3 প্লাস তৈরি হয়েছে Fe2 প্লাস থেকে। তার মানে এখানে যে সমস্ত প্রোটন রয়েছে, এখানে আয়রন মানে হচ্ছে প্রোটন সংখ্যা 26 আর ইলেকট্রন মানে হচ্ছে এখানে 24, কারণ 2 প্লাস রয়েছে, অর্থাৎ ইলেকট্রন 24। আর দ্বিতীয়টার ক্ষেত্রে প্রোটন 26ই থাকবে, কিন্তু ইলেকট্রন হয়ে যাবে 23, কারণ আরও একটা ইলেকট্রন বেরিয়ে গেলে তবেই Fe2 প্লাস থেকে Fe3 প্লাস তৈরি হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটনের যে আকর্ষণ করার ক্ষমতা এই ইলেকট্রনগুলোর প্রতি, যেহেতু এখানে একটা ইলেকট্রন কম, সেই জন্য এখানে আকর্ষণ করার ক্ষমতাটা বেশি হবে। অর্থাৎ Fe3 প্লাসের ব্যাসার্ধটা ফলস্বরূপ কী হবে, কমে যাবে, কার তুলনায়, Fe2 প্লাসের তুলনায়। ঠিক। আচ্ছা, যদি আমাদের আয়রন যদি রেডিয়াসটা বের করতে দিত শুধুমাত্র আয়রনের ক্ষেত্রে, তাহলে তার রেডিয়াসটা আরও বেশি হতো, কার থেকে, Fe2 প্লাসের থেকে। কারণ এখানে কি হতো, প্রোটনও 26টা থাকতো, ইলেকট্রনও 26টা থাকতো। তাহলে আমরা দেখব, সিম্পলভাবে বুঝবো যে যদি প্রোটনের মানটা ইলেকট্রনের থেকে বেশি হয়, তাহলে তার আকর্ষণ করার ক্ষমতাটা বাড়বে, প্রোটনের নিউক্লিয়ার চার্জটা বাড়বে, এফেক্টিভ নিউক্লিয়াস চার্জটা তখন ইনক্রিজ করবে। আর রেডিয়াস যেটা, অর্থাৎ আয়নিক যেটা রেডিয়াস, সে আয়নিক রেডিয়াসের ভ্যালুটা কী হবে, ডিক্রিজ করবে। আর যদি উল্টোটা ঘটে, ইলেকট্রনের মান প্রোটনের থেকে বেশি হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে কি হবে, এফেক্টিভ নিউক্লিয়াস চার্জটা কমবে, অর্থাৎ আকর্ষণটা কমে যাবে, ফলস্বরূপ আয়নিক রেডিয়াসের মানটা ক্রমাগত বাড়তে থাকবে। এই হচ্ছে আমাদের জেনারেল কনসেপ্ট। ঠিক তেমনিভাবে আমরা বলতে পারি আর একটা লাস্ট এক্সাম্পল, যে রেডিয়াস অফ Cr2 প্লাস আয়ন ইজ গ্রেটার দেন রেডিয়াস অফ Cr3 প্লাস আয়ন। এটা তোমরা নিজেরাই এক্সপ্লেনেশনটা দিতে পারবে। তো আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা এই যে বাকি প্রপার্টিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।